নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মুর্শিদাবাদ বেলডাঙ্গার ঠিক কাছেই। আপনারা জানেন বেলডাঙ্গায় সাম্প্রতিক একটি সাম্প্রদায়িক একটা হানাহানির খবর আপনারা জেনেছেন এবং সেটাকে বিজেপি নেতারা আরো বেশি সেটাকে রং চড়িয়েছে এবং তারা দাবি করেছে সেখানে নাকি 40টি হিন্দু মন্দির ভেঙে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী এটা সাংবাদিক সামনে দাবি করেছেন এবং এটা নিয়ে গদি মিডিয়া পশ্চিমবাংলা ইসলামাবাদ হয়ে গেল, পশ্চিমবাংলা বাংলাদেশ হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেছে, এরকম ন্যারেটিভ তারা চড়ানোর চেষ্টা করেছে। আমাদের সঙ্গে রয়েছেন এপিডিআর অর্থাৎ অধিকার রক্ষা সমিতির মুর্শিদাবাদ শাখার সাধারণ সম্পাদক রাহুল চক্রবর্তী। এনারা কি করেছিলেন, বেলডাঙ্গার ঘটনার পরেই তারা গেছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং করতে এবং কি দেখেছেন, কি শুনেছেন, কি তথ্য সংগ্রহ হয়েছে এবং যারা ভিকটিম তাদের সাথেও কথা বলেছেন, যেখানে ঘটেছে সেই এলাকা পরিদর্শন করা থেকে শুরু করে সমস্ত কিছু তারা জোগাড় করেছেন। আমি সময় মতো যেতে পারিনি, কিন্তু তার কাছ থেকে আমরা শুনে নেব যে গ্রাউন্ড রিপোর্টটা অ্যাকচুয়ালি কি, মানে কি পেলেন ফ্যাক্ট ফাইন্ডিং এ। এখন এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটি 16 তারিখ সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং এ যায়, একটা ছোট টিম নিয়ে যায়, কারণ আপনারা জানেন যে সেই সময় কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছিল। এই ছোট টিম নিয়ে গিয়ে যেখানে মূল 16 তারিখ ঘটনা সূত্রপাত শুরু, আমরা যাই 19 তারিখ। 16 তারিখ শুরু হচ্ছে গণেশতলা বলে বেলডাঙ্গার হরিমতি স্কুলের কাছে একটা পুজো মণ্ডপ আছে। সেই পুজো মণ্ডপে কার্তিক পুজো হয়, প্রতি বছর হয়। আপনাদের আগে একটা প্রেক্ষাপট বলে রাখা দরকার, খুবই প্রয়োজন এটা। তার কারণ হচ্ছে বেলডাঙ্গায় গত বছরও কার্তিক পুজোতে একটা লাইটিং এর গন্ডগোল হয়েছিল। সেখানে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু কটু কথা লেখা হয়েছিল। এলাকার মানুষ সমবেতভাবে বিরোধিতা করে এবং বিরোধিতা করে, সঙ্গে সঙ্গে ওটা বন্ধ করে দেওয়া হয়। পুলিশকে বলা হয়, এলাকার মানুষ বলে যে তদন্ত করুন, কিন্তু সেই তদন্তটা পুলিশ করেনি। এটা গত বছরের ঘটনা। এরপর 16 তারিখ যখন আমরা ওখানে যাই, গিয়ে প্রথমে মাস্টারমশাইদের সাথে কথা বলি, গণেশতলার আশপাশে যে মাস্টারমশাই থাকে, যে স্কুলগুলো আছে তাদের সাথে। তারা প্রত্যেকে জানায় যে গণেশতলায় ঠিক 6টা নাগাদ একটা লাইটিং এ একটা আল্লাহকে কেন্দ্র করে কিছু কটু কথা ভেসে উঠছিল এবং স্বাভাবিকভাবে এটা ভাষার সঙ্গে সঙ্গে কেউ কেউ ভিডিও করে চারিদিকে ছড়িয়ে দেয়। এটা যখন ভাইরাল হয়ে যায়, তারপর মানুষজন আসতে শুরু করে। মুসলিম মানুষ প্রচুর পরিমাণে জড়ো হয়, হিন্দু মানুষও প্রচুর পরিমাণে জড়ো হয়, কথা কাটাকাটি শুরু হয়। পুজোর লাইটিং বন্ধ করে দিতে বলা হয়, পুজো বন্ধ করে দিতে বলা হয়। ওই সময় পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসতে দেরি করে, কিন্তু পুলিশ এসে পৌঁছায়। পুলিশ এসে কিন্তু তৎক্ষণাৎ লাইটিংটা বন্ধ করে না এবং এতে বাদানুবাদ হতে হতে একটা হাতাহাতি পর্যায়ে যায়। ইট ছোড়া হয়, এক পক্ষে ইট ছোড়ে, এক পক্ষের হাতে লাঠি টাঠি নিয়ে সমস্তটা, তারপর ওদের ওখানে যা লোকাল যা আর্মস সেগুলো নিয়ে দাঁড়িয়েছিল। এই অবস্থায় হয়, পুলিশ প্রচন্ড চেষ্টা করে এই ঝামেলাটা চালানো। এলাকার লোকাল যত মানুষ আছে ইনভলভ হয়, এলাকার মাস্টারমশাইরা ইনভলভ হয়, কিছু দোকান ভাঙচুর হয় এবং ওই অবস্থায় রাত 8টার সময় পুরো ঝামেলাটা বন্ধ হয়ে যায়। 16 তারিখ 6টা থেকে শুরু হয়, রাত 8টার মধ্যে পুরো ব্যাপারটা বন্ধ হয়ে যায় এবং সমস্ত কিছু ঠান্ডা হয়ে যায়। এলাকার পুলিশ মোতায়েন হয়। এর ঠিক পরে রাত 10টার সময় গণেশতলা থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে হরেকনগর বলে একটি জায়গার মোড়, সেখানে চামচ ফ্যাক্টরি তৈরি আছে। সেই চামচ ফ্যাক্টরির সামনে 4জন মুসলিম যুবক, একটা কাপাসডাঙ্গা এবং আর একটা হচ্ছে নতুন পাড়া, তারা গাড়ি করে যাচ্ছিল। এদের মধ্যে নতুন পাড়ার যে যারা ছিল যুবক, তাদের মধ্যে 3জন হচ্ছে পরিযায়ী শ্রমিক, তারা কেরালায় কাজ করে। তারা গাড়ি করে যাচ্ছিল, বেলডাঙ্গা বাজার থেকে যাচ্ছিল। বেলডাঙ্গায় কিন্তু কার্তিক পুজো নিয়ে বেশ কয়েক বছর মানে আগে থেকেই বেলডাঙ্গা যেহেতু সংখ্যাধিক্য মুসলিম, এই পুজোতে কিন্তু হিন্দু মুসলিম উভয়ই অংশগ্রহণ করত এবং মুসলিম মহিলারা দেখবার মতো ছিল। মুসলিম মহিলারা কার্তিক পুজোর কাজ করত, অনেক মণ্ডপে পুজোর কাজটা মুসলিম মহিলাদের দিয়ে করানো হতো। এরকম একটা সৌহার্দ্য ব্যবস্থা ছিল, এরকম একটা সম্প্রীতির অবস্থা ছিল। ব্যাপক পরিমাণে সেই সময় বাজার বসতো, ওখানে হাট বসতো,
এবং একে ঘিরে ব্যাপক মেলা বসতো। সেই মেলায় হিন্দু মুসলিম উভয়ই অংশগ্রহণ করত। গত কয়েক বছর ধরে এই অংশগ্রহণ, মুসলিমের অংশগ্রহণটা ক্রমশ কমে আসছে বেলডাঙ্গা থেকে। এইটা কিন্তু বহুদিনের আগেকার রিপোর্ট। এরপর কিন্তু এবারও ওই বেলডাঙ্গা বাজারে যারা দোকানপাট দিয়েছিল সেখান থেকে অনেক মুসলিম যুবক এই উৎসবে অংশগ্রহণ করে তারা ফিরছিল ওই হরেকনগরের সামনে দিয়ে। তাদেরকে থামানো হয়, তাদের বয়ান অনুযায়ী, তাদের বাড়ির লোকের বয়ান অনুযায়ী যে তাদেরকে থামানো হয়। প্রায় 15 থেকে 20 জনের একটা টিম তাদেরকে মারে। প্রথমে গাড়ি চলা অবস্থাতে কাপাসডাঙ্গা ছেলেটার মুখে একটা হেসোর কোপ চালায়। প্রথমে যে গাড়ি চালাচ্ছিল সে বসে যায়, মুখের কোপটা গিয়ে পেছনের জন্য একটা লাগে। সে কাপাসডাঙ্গা যার বাড়ি সে সঙ্গে সঙ্গে ওখানে পড়ে যায়। তাকে সে এই মুহূর্তে কলকাতায় হসপিটালাইজড। তার মুখের বিশাল বড় আঘাত লেগেছে। তারপরে বাকি অন্য বাইকে যারা ছিল নতুন তাদেরকে মারা শুরু করে। তারা দুজন কোন রকমে লাঠির বাড়ি এমন ভাবে মারে দুজনের মাথা ফেটে যায়। পেছনে যে বসছিল তাকে নামিয়ে নেয়, গাড়ি নিয়ে ওরা বেরিয়ে যায়, টেনে হিঁচড়ে নামিয়ে নেয়। তার পায়ে এমন মারে, তার পায়ে 32টা সেলাই পড়ে। আর বাকি যে দুজন তারা একজনের মাথায় 4 জন, একজনের মাথায় 6টা সেলাই পড়ে। আমরা সেই বাড়িগুলো ভিকটিমের সাথেও দেখা করেছি। মানে একটা রাত 8টার মধ্যে যেটা থেমে গেছিল সেটাকে 10টার সময় আবার নতুন করে চাগার দেওয়া হলো। এইটা খুব সন্দেহজনক। তার মানে একটা পরিকল্পিত কাজ এখানে করা হয়েছে। একটা হচ্ছে লাইটিং এর টেকনোলজিকে ব্যবহার করতে সাধারণ মানুষ জানে না। লাইটিং এর টেকনোলজিকে ব্যবহার করে একটা পরিকল্পিত কাজ করা হয়েছে। যে ছেলেটি লাইটিং এর যে কি বলে ডেকোরেটর, সেই ডেকোরেটর কিছুদিন আগে একটা মুসলিম ছেলেকে হায়ার করেছিল কাজের জন্য। সেই ছেলেটিকে পুলিশ তুলে নিয়ে যায়, কিন্তু এলাকার লোক এবং সকলের বক্তব্য যে ওই ছেলেটি কিন্তু কিছু জানে না, ওই ছেলেটি কিছু করেনি। তার মানে এটা পরিকল্পিত ভাবেই লাইটিংটা করা হয়েছে। লাইটিং এর পর যেখানে ঝামেলাটা থেমে যায় আবার নতুন করে ঝামেলাটাকে চালানো, সেটা রাত 10টার পর শুরু হয়। এরপর মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। এলাকার মুসলিম মানুষ সবাই ঐক্যবদ্ধ হয় এবং ওটা একটা লোকাল টার্মে একটা হাতিয়ার আছে, লোহার হাতিয়ার, সেটা দিয়ে পায়ে প্রচন্ড ভাবে মারা হয় ওদের। এলাকার লোক এসে পুলিশকে চেস করে, পুলিশের সাথে হাতাহাতি শুরু হয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটা রাত্রি 12টা পর্যন্ত চলে। ভাগীরথী যাচ্ছিল শিয়ালদা থেকে লালগোলা, তাকে আগে থামিয়ে দেওয়া হয়। 12টার পর ভাগীরথীকে পাস করিয়ে দেওয়া হয়। 12টার সময় কিন্তু আবার ঝামেলাটা শেষ। পরের দিন সকালবেলা মাড্ডায় কিছু হিন্দু ঘরের ঘর ভাঙা হয়। এটা কি করে হলো? যে ঝামেলাটা শেষ হয়ে গেল, এলাকায় পুলিশ ফোর্স মোতায়েন হয়ে গেল, শুধু পুলিশ ফোর্স না, গোটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট মোতায়েন। সেখানে আবার পরের দিন মাড্ডায় এই ঝামেলাকে এক্সাগারেট করা হলো। আবার মাড্ডায় কিছু হিন্দুদের সম্প্রদায়ের লোকের ঘর ভাঙা হলো। এবং কাহারপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে রীতিমতো এলাকাবাসীর বক্তব্য হিন্দু মুসলিম উভয় থাকে। একটা মন্দির আছে, সেখানে কি মন্দিরে কিছু হাতিয়ার, লোকাল হাতিয়ারকে জড়ো করা হচ্ছিল। ওইখানকার লোকজন দেখেছে, সেটা বলেছে। সেটা করা হয় 17 তারিখ। তাহলে এই যে পুরোটা কে করা হচ্ছে পুরো পরিকল্পিত ভাবে, এটা আমাদের প্রথমে তথ্যানুসন্ধান রিপোর্ট থেকে উঠে এসেছে। এখানে একটা বারবার ঘুরে ফিরে কার্তিক মহারাজের নাম উঠছিল, কারণ বলছিল এই সমস্ত এলাকায় আরএসএস বিভিন্ন দিন ধরে তারা আরএসএস এর ক্যাম্প করছে, ট্রেনিং দিচ্ছে যুব সমাজকে। হ্যাঁ বলি, দেখুন ওইখানে 1985-86 সাল নাগাদ কার্তিক মহারাজ এসেছেন বেলডাঙ্গায় কাজ করার জন্য, আশ্রমের কাজ করার জন্য। এবং তারপর থেকে আপনারা জানেন 2003 সালে ওর বেলডাঙ্গারির কাছে নওদাতে একটা ঝামেলা হয়েছিল সরস্বতী পুজোকে কেন্দ্র করে। এবং সেটার কিন্তু বাড়ে, যেটা আগে ছিল না বেলডাঙ্গা। তারপর বিভিন্ন ঘটনা, বিভিন্ন সাম্প্রদায়িক সমস্যা ক্রমশ উঠে আসতে থাকে। 2000 সালে বন্যার সময় লোককে বিধ্বস্ত হয়ে যায়, পুরো বেলডাঙ্গাতে বিধ্বস্ত হয়ে গেছিল বন্যাতে। সেইখানেও সেটাকে ঘিরেও সাম্প্রদায়িক একটা বাতাবরণ তৈরি করা হয়। এই পুরোটা দেখে এলাকার বেশ কিছু মানুষের এটা বক্তব্য যে কার্তিক মহারাজ এবং বাদল মহারাজ যারা আশ্রমিক যারা সংগঠন করছে, তাদের পুরো কার্যকারিতাটা তদন্তের আওতায় আসা দরকার।
আমাদের এটা এপিডিআর এরও দাবি, সাথে সাথে ওখানকার আইসিল জামাল উদ্দিন মন্ডল, যিনি বহু বছর প্রায় 8 বছর ধরে ওখানে আছে। এখনকার দিনে একটা আইসি একটা এলাকায় 8 বছর ধরে আছে, এটা খুব অস্বাভাবিক। 6 মাসের জন্য ট্রান্সফার করা হয়েছিল, তারপর আবার চলে এসছে। এবং এই জামাল উদ্দিন মন্ডলের পুরো প্রক্রিয়াতে আমাদের মনে হয় অনেকটা লেট করা হয়েছে, যে লেটের ফলে এই পুরো ঘটনাটাকে আরো এক্সাগারেট করেছে। এই জামাল উদ্দিন মন্ডলেরও আইসি পুরো ঘটনা তদন্তের আওতায় নিয়ে আসে। কারণ আরেকটা সন্দেহ আমাদের হচ্ছে যে এই ঘটনাটা আরএসএস বিজেপি এর সাথে কোনোভাবে যোগযোগ কিনা, এই প্রশ্নটা আমাদের সামনে উঠছে। কারণ একটা তার বাস্তব কারণ আছে। বেলডাঙ্গার ঘটনার পরই বিজেপি নেতারা দাবি তুলতে শুরু করে, এমনকি কলকাতা হাইকোর্টেও, যে ওইখানে ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্স নিয়োজিত করা হোক, ওখানে ইমিডিয়েট কি বলে এনআইএ নিযুক্ত করা হোক। আমরা জানি এই যে ওটা মুর্শিদাবাদে বিএসএফ সেন্ট্রাল ফোর্স হিসাবে আছে এবং মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন জর্জরিত হয়ে গেছে, মানবাধিকার বলে তাদের আর কিছু নেই। এই অবস্থায় দাঁড়িয়ে বেলডাঙ্গার একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে কেন্দ্রীয় বাহিনীর দাবি এবং সেখানে এনআইএর দাবি, এইটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। যে তার মানে কোথাও কেন্দ্রীয় সরকার চাইছে গোটা মুর্শিদাবাদকে কেন্দ্রীয় বাহিনী এবং এনআইএ দিয়ে ঘিরতে, সেটা বেলডাঙ্গা থেকে শুরু করতে চাইছে। এইটা ওখানে যারা কি শুভেন্দু অধিকারী বলেছেন, আপনি বললেন যে 50টা মন্দির ভাঙা হয়েছে। ওখানে এই মুহূর্তে টোটাল এলাকারই মন্দিরের সংখ্যা বড় জোর 30 থেকে 32। ওখানকার তথ্যানুসন্ধানে উঠে এসছে। তাহলে যেখানে মন্দিরই 30 থেকে 32টা, সেখানে কি করে 40টা 50টা মন্দির ভাঙা হলো? বাংলাদেশের ঘটনার সাথে বেলডাঙ্গাকে জোড়ার চেষ্টা হচ্ছে। বাংলাদেশে সম্পর্ক আপনারা জানেন, এখন প্রচন্ড পরিমাণে মিডিয়া, যে মিডিয়া মেইন স্ট্রিমের যে মিডিয়া প্রচন্ড পরিমাণে ভুল তথ্য প্রদর্শন করছে। সেখানে নাকি মা কালীর মূর্তি ভাঙা হচ্ছিল, জানা গেল ওটা বর্ধমানে কালী পুজো মূর্তি, তারা এইভাবে বিসর্জন দেয় ভেঙে ভেঙে। তো এই পুরো যে মিথ্যে তথ্য পরিবেশন করবার একটা চেষ্টা বাংলাদেশের ঘিরে আমাদের ইন্ডিয়ান মিডিয়ারা করছে, যাতে বাংলাদেশের বহু গুণী মানিগুণী ব্যক্তি তাতে অভিযোগও করেছে, আমার কাছে তার বিবরণও আছে। বেলডাঙ্গার ক্ষেত্রেও একটা আওয়াজ তোলা হচ্ছে, একটা অভিযোগ তোলা হচ্ছে ওখানকার মানুষের প্রতি, যে বেলডাঙ্গায় মুসলিমরা একটা সংখ্যাগরিষ্ঠতার জন্য ওখানে একটা দাঙ্গাগত পরিস্থিতি তৈরি করেছে। কারণ এর একটা কারণ আছে। বেলডাঙ্গায় একটা অর্থনীতি চলে, নিজস্ব অর্থনীতি। বেলডাঙ্গার বিরাট হাট বসে। বেলডাঙ্গায় হাটে ক্যাশের ট্রানজাকশন হয়, যেটা আপনার স্মার্ট মোবাইলে ওই অনলাইন ট্রানজাকশনের মধ্যে ধরা পড়ে না। বেলডাঙ্গায় বেশ কয়েক বছর যাবত প্রচুর মুসলিম যুবক জয়েন্টে চান্স পাচ্ছে এবং সমাজনীতি রাজনীতিতে প্রচুর মুসলিম মানুষ সামনে উঠে আসছে। অধ্যাপক হিসাবে সমাজনীতিতে রাজনীতিতে বহুত জনা উঠে আসছে এবং এই যে পুরো অর্থনীতিটাও কিন্তু ওখানে মূলত মুসলিম মানুষ এর মধ্যে ব্যাপক পরিমাণে অংশগ্রহণ করে। এইটাকে কবজা করার চেষ্টা চলছে এবং এই যে যেখানে যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট কিছুটা অর্থনীতি ডেভেলপমেন্ট হয়েছে, সেই এলাকাগুলোকে কিভাবে কবজা করা যায় তাকেই প্রেক্ষিতে রেখে একটা ওখানে দাঙ্গা করার একটা প্রক্রিয়া চলছে। এটা আমাদের অবজারভেশন এবং আমাদের তথ্যানুসন্ধান থেকে উঠে আসা রিপোর্ট। তো শুনলেন, আমি এক মনে শুনছিলাম পুরো বিষয়টা। মোটামুটি আমরা যেটা আন্দাজ করছিলাম, বা আমরা কলকাতায় থেকে যখন এই বিষয় নিয়ে ভিডিও করি তখনও যে সমস্ত তথ্যগুলো আমরা আন্দাজ করছিলাম, এবং সেই বিষয়টা কিন্তু পরিষ্কার করে দিলেন রাহুলদা। তো বিষয়টা হচ্ছে, এই বিষয় নিয়ে এরপরে যদি কখনো এই ধরনের ঘটনা ঘটে, সবসময় আমরা গ্রাউন্ড রিপোর্ট গুলোকেই তুলে ধরার চেষ্টা করি। এর আগে জানেন, এই মুর্শিদাবাদ থেকেই গত 2019 সালের ইলেকশনের সময় 9 জন পরিযায়ী শ্রমিক, তার মধ্যে একজন প্রতিবন্ধী, যে একা একাও চলতে পারে না, তাদেরকে আল কায়দা জঙ্গি বলে জেলে পুরে রেখে দিয়ে তাদের কেস এখনো চলছে। এই প্রতিবন্ধী লোকটি আবার আমারই পরিচিত এক আমাদের এই মিডিয়া কর্মী, তার সম্পর্কে মামা বা কাকা হয়। তো দেখেছি সেই কেসে যে নিরীহ পরিযায়ী শ্রমিক যারা চাষবাসের সময় জেলায় থাকেন, বাকি যখন চাষবাস হয় না তখন তারা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যান, সেই মানুষগুলোকে মুসলিম হওয়ার কারণে তাদেরকে আল কায়দা জঙ্গি, বিভিন্ন ধরনের জঙ্গি ট্যাগ লাগিয়ে বছরের পর বছর হয়রানি করা। উল্টো দিকে এই যে অর্থনীতি একটা জায়গার কথা বলছিল রাহুলদা, যে বেলডাঙ্গাকে কেন্দ্র করে একটা অর্থনীতি চলে, যে অর্থনীতিটা
ওই অনলাইন অর্থনীতি নয়, সেখানকার নিজস্ব অর্থনীতি, যেটা সব থেকে বেশি মুসলিমরাই সেটায় অংশগ্রহণ করেছেন। এবং এই অর্থনৈতিক যাকে কবজা করার একটা প্ল্যানিং, এবং মুর্শিদাবাদকে পুরো ঘিরে নেওয়ার একটা প্ল্যানিং, যাতে সেখানে এনআইএ, সেন্ট্রাল ফোর্স, বিএসএফ পুরোটা যাতে ঘিরে নেয়। এমনি জানেন গত কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকার 50 কিলোমিটার ক্ষমতা বৃদ্ধি করেছে, বর্ডার থেকে রাজ্যের ভেতর পর্যন্ত বিএসএফ কে ক্ষমতা দিয়েছে। ফলে বিএসএফ এর যে অত্যাচার, এই নিয়ে আগামী এপিসোডে আপনাদেরকে ভয়ানক কয়েকটি ঘটনার কথা তুলে ধরবো এবং গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরবো, যেখানে বিএসএফ তাদেরকে তোলা দেয়নি বলে নিরীহভাবে একজন গ্রামবাসীকে বা একজন ছোট ব্যবসায়ীকে কিভাবে মেরেছে, একজনকে তো মেরে হত্যাই করে দিয়েছে কত দুদিন আগের ঘটনা। এই ঘটনাগুলোর গ্রাউন্ড রিপোর্ট আমরা খুব শীঘ্রই আপনার সামনে তুলে ধরবো। এবং এই কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় ফোর্স, এই যে আরএসএস বিজেপির প্ল্যানিং, মূল টার্গেট বাংলাকে শেষ করা, বাঙালিকে শেষ করা। আজকে বাংলাদেশ নিয়ে ব্যাপক ফেক নিউজ ছড়ানো হচ্ছে, মূল টার্গেট বাঙালি ভার্সেস বাঙালি লড়িয়ে দেওয়ার চেষ্টা। যাই হোক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো, আর ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই দেবেন। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ।